হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম अगेन ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, আজকে আমরা মাধ্যমিক এবিটি যে টেস্ট পেপার বেরিয়েছে 2023-24 তার ফিজিক্যাল সায়েন্সের পেজ নম্বর 241 নিয়ে হচ্ছে ডিসকাস করব। ওকে, তো স্টুডেন্ট বেসিক্যালি হচ্ছে আগেও আমরা হচ্ছে এরকম অনেকগুলো পেজ নিয়ে ডিসকাস করেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই হচ্ছে ডেসক্রিপশনে তাদের লিংক দেওয়া আছে, সেগুলো থেকে হচ্ছে দেখতে পারো, অথবা তোমরা হচ্ছে প্লে লিস্টে গিয়ে হচ্ছে সেগুলো দেখতে পারো। ঠিক আছে, তো স্টুডেন্ট বেসিক্যালি আমাদের টেস্ট পেপার যে হচ্ছে পেজগুলো আমরা সলভ করি সেগুলো প্রত্যেকটাই কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ হচ্ছে এখান থেকে প্রচুর কোয়েশ্চেনের অ্যান্সার বা হচ্ছে বেশ কিছু কোয়েশ্চেন ঘুরিয়ে দেওয়া থাকে, যেগুলো কোয়েশ্চেন মাধ্যমিকে আসে, সেই ধরনের কোয়েশ্চেনের কিন্তু খুব ভালো নলেজ পাওয়া যায়। ঠিক আছে, তো সেই জন্য হচ্ছে আমাদের কিন্তু টেস্ট পেপার সলভ করা হচ্ছে ভীষণ ভাইটাল একটা কাজ, এবং এবিটি এ ধরে হচ্ছে টেস্ট পেপার সলভ করাটা হচ্ছে একটা মানে বেশি গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ এবিটি এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন থেকে হচ্ছে বেসিক্যালি এটা রিলিজ করে, যে কারণে হচ্ছে এটা অনেক বেশি হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো সেই জন্য এখানে যে কোয়েশ্চেন গুলো থাকে সেগুলো দেওয়ার চান্স অনেক বেশি থাকে। ঠিক আছে, তো নাও চলো লেট না করে শুরু করা যাক। তো স্টুডেন্ট ফার্স্টে কি বলা আছে দেখো, বলেছে সবুজ ঘর। অ্যাকচুয়ালি সবুজ ঘর কি? গ্রিন হাউস। ঠিক আছে, তো এটার ইংলিশ নাম দিয়েই বেসিক্যালি কোয়েশ্চেন হয়, বাট এখানে হচ্ছে একটু ঘুরিয়ে কোয়েশ্চেন করেছে। ঠিক আছে, অনেকেই এটা দিয়ে ঘাবড়ে যেতে পারে, বাট তোমরা ঘাবড়াবে না, তোমরা এটা প্রপারলি হচ্ছে জেনে প্রপারলি হচ্ছে অ্যান্সার করবে। ঠিক আছে, তাহলে কি বলছে, সবুজ ঘর প্রভাবের জন্য দায়ী কোনটি? এক্স রশ্মি, গামা রশ্মি, অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি। তাহলে সবুজ ঘর প্রভাবের জন্য দায়ী অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের অবলোহিত রশ্মি। কেন? কারণ সূর্যালোক থেকে যে রশ্মি আসে সেটা মেনলি কিন্তু অবলোহিত রশ্মি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের সবুজ ঘর প্রভাবের জন্য দায়ী কোনটি? অবলোহিত রশ্মি। ঠিক আছে, চলে আসো নেক্সট কোয়েশ্চেন। বলেছে প্রদত্ত কোনটি 310 কেলভিন ঠিক আছে এর সমান? তাহলে দেখো আমরা বলেছিলাম হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, যেহেতু এখানে সেলসিয়াসে দিয়েছে প্রত্যেকটা, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 273 কেলভিন, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি ভালো করে দেখো, 273 যদি আমরা এখানে রিটেন ফর্মেও লিখি, 273 কেলভিনের সমান কত? 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, কেলভিনের সমান কত? 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটা খেয়াল রেখো। তাহলে এটা হচ্ছে আমাদের 273 কেলভিন ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস। এবার খেয়াল করো, 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 273, এবার এখানে কত বলেছে? 310। তাহলে 273 থেকে যদি 310-এ যেতে হয় তাহলে হচ্ছে কত? অ্যাকচুয়ালি হচ্ছে 37, তাই তো? তাহলে দেখো অ্যাকচুয়ালি এখানে যে কেলভিন যেটা হচ্ছে 273 থেকে বৃদ্ধি পাচ্ছে, সেটা কতটা বৃদ্ধি পাচ্ছে? 37 ডিগ্রি। ঠিক আছে, মানে 37 বৃদ্ধি পাচ্ছে। তাহলে সেটা অ্যাকচুয়ালি কত ডিগ্রি সেলসিয়াসের সাথে সমান হবে? সেটা অ্যাকচুয়ালি আমাদের 37 ডিগ্রি সেলসিয়াসের সাথে সমান হবে। ঠিক আছে, তো সেই জন্য আমাদের অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, আই হোপ বুঝতে পারলো তোমরা। চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসি 1.3। কি বলেছে? বলেছে একটি গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব 24। ঠিক আছে, তাহলে বাষ্প ঘনত্ব কি? আমরা হচ্ছে পড়েছিলাম রাসায়নিক গণনার ক্ষেত্রে যে বাষ্প ঘনত্ব মানে যে কোনো হচ্ছে মৌলের ভর ইজ ইকুয়াল টু বা আণবিক ভর ইজ ইকুয়াল টু 2 ইনটু বাষ্প ঘনত্ব। তাহলে দেখো একটি গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব 24। এবার বলেছে মৌলটির অণু 3 পরমাণু হলে পারমাণবিক ভর কত? এবার দেখো এইটুখানি তোমাদের কিন্তু কনফিউজ করার জন্য দিয়েছে যে 3 পরমাণু। আচ্ছা, 3 পরমাণু হোক, দ্বি পরমাণু হোক বা এক পরমাণু হোক, তাতে কিছু যায় আসে না। বাষ্প ঘনত্ব যা সবসময় তার আণবিক ভর তার দ্বিগুণ হবে। বোঝা গেল? সেটা দ্বিপরমাণু হোক বা ত্রিপরমাণু হোক, সেটা নিয়ে কোনো রকম কনফিউজ হওয়ার দরকার নেই। ঠিক আছে, চলে আসি আমরা নেক্সট। তাহলে এখানে কি হবে অ্যাকচুয়ালি অ্যান্সার? তাহলে 24 হচ্ছে বাষ্প ঘনত্ব, তাহলে মৌলটির আণবিক ভর কত হবে? সিম্পল 24 এর সাথে 2 গুণ করতে হবে। 24 দুগুণে কত? 48। তাহলে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো এবার চলে আসি নেক্সট কোয়েশ্চেন। তো স্টুডেন্ট আই হোপ তোমরা হচ্ছে কনফিডেন্স পাচ্ছ প্রত্যেকটা অ্যান্সার করার পরে। ঠিক আছে, তো এই লেভেলের কনফিডেন্স নিয়ে হচ্ছে এক্সামে যেতে হবে, কোনো রকম হচ্ছে যাতে নিজের মধ্যে কোনো রকম কনফিউশন না থাকে, কোনো রকম হচ্ছে প্রবলেম না থাকে, তার জন্য বঙ্গভাষা অলওয়েজ হচ্ছে তোমাদের সাথে হচ্ছে সায়েন্সের টপিক নিয়ে হচ্ছে ডিসকাস করছে। ঠিক আছে, এবং তোমরাও তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই হচ্ছে জানাবে। ওকে, চলো এবার নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? বলেছে একটি তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে, এখানে মোটামুটি একটা সাইন দিয়েছে, দিয়ে হচ্ছে নিচে এ দিয়ে প্রকাশ করেছে। ঠিক আছে, এটা আমাদের কোনো গ্রিক লেটার নয়, অন্য কোনো লেটার হবে, যাই হোক। তো বেসিক্যালি আমাদের এখানে নিচে এ দিয়েছে, যেটা হচ্ছে আমাদের আপাত প্রসারণ। তারপরে বলেছে হচ্ছে প্রকৃত প্রসারণ, যেটা একটি রিয়েল এর সাথে বোঝায়, সেই জন্য এখানে আর দিয়েছে। তো এর গুণাঙ্ক কত? আর। সম্পর্ক আছে, তাহলে এদের মধ্যে বলেছে হচ্ছে সম্পর্কটি কি হবে? আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণের মধ্যে সম্পর্ক। তো বেসিক্যালি দেখো সবসময় হচ্ছে প্রকৃত প্রসারণ যেটা, সেটা হচ্ছে আপাত প্রসারণ প্লাস হচ্ছে পাত্রের যে প্রসারণ, সেই দুটোর যোগফল। তো সেই কারণে প্রকৃত প্রসারণ অলওয়েজ হচ্ছে বেশি হয়। ওকে, তাহলে প্রকৃত প্রসারণ যেটা, সেটা অলওয়েজ হচ্ছে আপাত প্রসারণের থেকে কি হয়? বেশি হয়। তো এই জন্য আমাদের কি হবে এখানে? আপাত প্রসারণ লেস দ্যান হচ্ছে প্রকৃত প্রসারণ। ঠিক আছে, আমরা আপাত প্রসারণটা কি কম, আর প্রকৃত প্রসারণের মান সবসময় কি হয়? বেশি। তাহলে এক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, মানে এখানে আমাদের এই অ্যান্সারটা আছে। ওকে, চলো চলে আসি নেক্সট কোয়েশ্চেন 1.5। বলেছে ক্যামেরায় গঠিত প্রতিবিম্ব, ক্যামেরায় যে ছবি তুলি আমরা সেটা অ্যাকচুয়ালি একটা প্রতিবিম্ব, তাই তো? তাহলে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে কি ধরনের প্রতিবিম্ব? সেটা অ্যাকচুয়ালি হচ্ছে
সৎ এবং অবশিষ্ট, ঠিক আছে, অবশিষ্ট মানে উল্টানো, কারণ আমাদের ক্যামেরায় যে ছবিটা আমরা দেখতে পাই সেটা দেখতে আমাদের তো সোজা মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে উল্টানো প্রতিবিম্ব হচ্ছে তৈরি হয়, ঠিক আছে, তো এটা খেয়াল রাখতে হবে। তাহলে এটা কি সৎ এবং অবশিষ্ট। 1.6 কি বলেছে দেখো, বলেছে এক বর্ণে আলোক রশ্মির প্রতিসরণের সময় কোন রাশিটি অপরিবর্তিত থাকে। রাশি বলতে কি কি বলেছে, বেগ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য সবকটি। তো বেসিক্যালি দেখো এখানে আমরা সবকটি বলতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি প্রতিসরণ বলেছে এক মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রবেশ করছে, সেক্ষেত্রে দেখো বেগের হচ্ছে কিছুটা পরিবর্তন হয়, কারণ বেগ হচ্ছে মাধ্যমের কণার উপর ডিপেন্ড করে, ঠিক আছে, এক্ষেত্রে হচ্ছে এক্ষেত্রে কোনো আলো যদি হচ্ছে বায়ুতে যে বেগে যাবে অবশ্যই তরলে সেই বেগে যেতে পারবে না, তারপরে কি বেগ পরিবর্তিত হবে। তারপরে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তো তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রেও পরিবর্তন হয়, কারণ তরঙ্গ দৈর্ঘ্য বেসিক্যালি এটাও মাধ্যমের কণার দ্বারা কিছুটা হলেও ডিপেন্ড করে। এবার বলেছে কম্পাঙ্ক, তো কম্পাঙ্ক বেসিক্যালি অপরিবর্তিত থাকে এবং এটাই হলো আমাদের সঠিক উত্তর। তাহলে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে কম্পাঙ্ক কি থাকে, অপরিবর্তিত থাকে, সেটা যে মাধ্যমেই যাক না কেন, বোঝা গেল, তো এটা খেয়াল রাখতে হবে। এবার বলেছে ভোল্ট ইন্টু কুলম কোন রাশির একক। তাই দেখো ভোল্ট মানে কি ভি, তাই তো, এটা হচ্ছে ভি মানে হচ্ছে অ্যাকচুয়ালি বিভব প্রভেদ, আর কুলম মানে কি, কুলম হচ্ছে অ্যাকচুয়ালি আধানের একক, তাই তো, মানে আধানকে হচ্ছে সি কুলম দিয়ে বলা হয়। তাহলে অ্যাকচুয়ালি দেখো আমাদের হচ্ছে ভি আর সি বলেছে, সরি ভি আর কিউ বলেছে, ভি ইন্টু বলেছে কিউ, ঠিক আছে। তাহলে ভি আর কিউর সম্পর্ক মনে করো কোথায় আছে, ভি আর কিউর সম্পর্ক ইজ ইকুয়াল টু কি ডাব্লু, তাই তো, ডাব্লু মানে কৃতকার্য, তাহলে আমরা বলতে পারি আমরা কি বলেছিলাম ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কি, ভি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই কিউ ছিল, তাহলে এখানে কিউটা যেটা নিচে ছিল সেটাই এখানে উপরে চলে এসেছে, তাহলে ভি ইন্টু কিউ হয়ে গেছে। ওকে, তাহলে ভি ইন্টু কিউ ইজ ইকুয়াল টু কি ডাব্লু মানে কৃতকার্য, তাহলে এখানে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি ভোল্ট ইন্টু কুলম হচ্ছে কি কার্যের একক, কৃতকার্য মানে কি কার্য, তাহলে এটা কি, এটা হচ্ছে কোন রাশির একক, এটা হচ্ছে কার্যের একক। ওকে, আই হোপ বুঝতে পারছো তো তোমরা। তো নিচে কমেন্ট করে অবশ্যই বুঝতে পারলে, ঠিক আছে, কেমন লাগছে ক্লাসগুলো সেটাও জানাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। আর প্রত্যেকে শেয়ার করো, ঠিক আছে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, ব্যাচমেট যারা আছে তাদের সাথে শেয়ার করো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন চলে আসি। বলেছে হচ্ছে একটি তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ আর এবং বহিঃস্থ রোধ বলেছে ক্যাপিটাল আর, ঠিক আছে। তাহলে বর্তনীটির তুল্য রোধ কত হবে, তুল্য রোধ মানে হচ্ছে কি মোট রোধ, তাহলে মোট রোধ অ্যাকচুয়ালি কত হবে, দুটোর যোগফল, দুটো রোধের হচ্ছে যোগফল হবে তুল্য রোধ এখানে, ঠিক আছে। তাহলে এখানে কি আর প্লাস হচ্ছে মানে স্মল আর প্লাস হচ্ছে ক্যাপিটাল আর, এটা হচ্ছে আমাদের কি তুল্য রোধ হবে। তো নাও এবার চলে এসে আমরা নেক্সট কোশ্চেন কি বলেছে, বলেছে হচ্ছে সৌরশক্তির মূল উপাদান, সৌরশক্তির মূল উপাদান কি। আচ্ছা, সৌর যে শক্তি, এর যে শক্তি সৌরের মধ্যে, অ্যাকচুয়ালি দেখো সূর্য কি একটি হচ্ছে নক্ষত্র, তাই তো, তাহলে সৌরশক্তির মূল উপাদান কি হবে, নক্ষত্রের মধ্যে আমরা জানি কি হয়, অ্যাকচুয়ালি নিউক্লিয় সংযোজন হয়, তাহলে অ্যাকচুয়ালি আমাদের অপশন এ হয়ে যাবে কারেক্ট, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি সৌরশক্তির মূল উপাদান কি, নিউক্লিয় সংযোজন, বোঝা গেল। তারপর বলছি কি দেখো অম্লায়িত CuSO4 মানে কপার সালফেট দ্রবণে H2S মানে কি হাইড্রোজেন সালফাইড চালনা করলে কোন বর্ণের অধক্ষেপ পাওয়া যাবে। তো দেখো এটা আমরা হচ্ছে হাইড্রোজেন সালফাইডের যে হচ্ছে বিক্রিয়া যেগুলো ছিল পরপর হাইড্রোজেন সালফাইড গ্যাসের ওখানে, তো এখানে আমরা হচ্ছে পেয়েছিলাম, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে আমাদের কি হয়, এখানে হচ্ছে কালো বর্ণের হচ্ছে কপার সালফাইডের হচ্ছে দ্রবণ পাওয়া যায়, ঠিক আছে। কপার সালফেট থেকে হচ্ছে কপার সালফাইড এর হচ্ছে অধক্ষেপ পাওয়া যায় এবং সেটা কি কালো বর্ণের, তো সেক্ষেত্রে আমাদের অপশন সি হচ্ছে কারেক্ট। ওকে, তারপরে চলে আসো নেক্সট কোয়েশ্চেন, বলছে নিচের কোনটি কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না। এটা আমরা অনেকবার পেয়েছি কোয়েশ্চেনটা, তো সেক্ষেত্রে এই কোয়েশ্চেনটার পাশে অবশ্যই নিজেরা হচ্ছে স্টার মার্ক করে রাখো, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা ভীষণই ইম্পর্টেন্ট। ওকে, তো বেসিক্যালি এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা অনেকবার পেয়েছি, মানে টেস্ট পেপার সলভ করতে এসে তোমরাও আশা করি পেয়েছো এটা। তো এক্ষেত্রে দেখো আমরা বারবার পেয়েছি যে কার্বন ডাই অক্সাইড এখানে তৈরি করা যায়, হাইড্রোজেন তৈরি করা যায়, আর H2S তো তৈরি করা যায়, ঠিক আছে, H2S পড়ার সময় আমরা এটা পড়ে পেয়েছিলাম। তো সেক্ষেত্রে এখানে কোনটি প্রস্তুত করা যায় না, এটা হচ্ছে নাইট্রোজেন, ঠিক আছে, তাহলে এখানে আমাদের অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ওকে, চলো আসুন নেক্সট কোয়েশ্চেন। বলেছে শ্রেণী 13, ঠিক আছে, মানে 13 নম্বর শ্রেণী এর একটি মৌল যেটা হচ্ছে এম ধরে নেওয়া হয়েছে, কোনো নাম দেওয়া হয়নি, বলেছে ওই মৌলটির ক্লোরাইডের সংকেত কি হবে। তাহলে ওই মৌলটির ক্লোরাইডের সংকেত কি হবে, MCl, ঠিক আছে, মানে এটা এল অ্যাকচুয়ালি হচ্ছে আই এর মতো দেখাচ্ছে, অ্যাকচুয়ালি এটা এল হবে। তো হচ্ছে MCl, MCl3, M2Cl3 আর MCl2। তো দেখো 13 নম্বর শ্রেণী যদি তোমরা লক্ষ্য করো তাহলে হচ্ছে ভালো করে তোমাদের মনে থাকবে যে 13 নম্বর শ্রেণী কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে বোরন পরিবার, ঠিক আছে। তো বোরন তার নিচেই থাকে অ্যালুমিনিয়াম, তাহলে অ্যাকচুয়ালি দেখো বোরন অ্যালুমিনিয়াম এগুলো আমরা অ্যালুমিনিয়ামে যদি এক্সাম্পল নিয়ে নিই, তাহলে অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিন কিভাবে যুক্ত হয়, Cl3 আকারে যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে AlCl3, তাহলে M যদি হচ্ছে ওই Al বা অ্যালুমিনিয়াম হয়, তাহলে মানে ক্লোরিন যেটা বা ক্লোরাইড যেটা সেটা কিভাবে যুক্ত হয়, 3 অণু আকারে যুক্ত হয়, তাই তো, 3টে পরমাণু যুক্ত হয় এখানে, তাহলে Cl3 আকারে, তাহলে সেক্ষেত্রে আমাদের অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসি 1.13, কি বলেছে ম্যাগনেটাইট কোন ধাতুর আকরিক। তাহলে ম্যাগনেটাইট হেমাটাইট এগুলো আমরা পড়েছিলাম, তাহলে ম্যাগনেটাইট হেমাটাইট এগুলো কি অ্যাকচুয়ালি হচ্ছে আয়রন বা Fe এর আকরিক, তাহলে এখানে কি হবে অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে আসি, বলেছে বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতু, তাহলে বিমানের কাঠামো তৈরিতে মানে এর গায়ের যে আবরণ বাইরে সেটা তৈরিতে হচ্ছে যে সংকর ধাতু, এই কোয়েশ্চেনটাও আমরা অনেকবার পেলাম, এই নিয়ে 2 থেকে 3 বার হলো, তাহলে এটাকেও স্টার মার্ক করছো। তাহলে এক্ষেত্রে হচ্ছে যে সংকর ধাতু ব্যবহার করা এটা কি, এটা হচ্ছে আমাদের ডুরালুমিন। ওকে, আই হোপ বুঝতে পারছো ডুরালুমিন।
এবার চলে আসি নেক্সট কোয়েশ্চেন, বলছে অ্যাসিটিলিনের সমগণ। অ্যাসিটিলিনের সমগণ, তো আমরা দেখো সমগণীয় শ্রেণী বলেছিলাম। তো অ্যাসিটিলিনের সমগণ মানে অ্যাসিটিলিনের যা হচ্ছে সংকেত আছে, যা হচ্ছে গঠন আছে, সেম হচ্ছে হতে হবে, ঠিক আছে। তাহলে অ্যাসিটিলিনের মতো সেম কি আছে এখানে, এখানে দেখো আছে ইথাইন, প্রোপিন, প্রোপাইন, তারপর হচ্ছে প্রোপেন। তো দেখো স্টুডেন্ট আমরা বলেছিলাম সমগণ, সমগণের ক্ষেত্রে কি হয়, বেসিক্যালি আমরা যদি অ্যাসিটিলিনের সংকেত দেখি, তো অ্যাসিটিলিনের সংকেত কি C2H2, ঠিক আছে, C2H2। ওকে, এটা হচ্ছে অ্যাসিটিলিনের সংকেত, ঠিক আছে। গঠন তোমরা আশা করি জানো, এখানে হচ্ছে কি হয়, কার্বন আর মানে দুটো কার্বনের মাঝে কি তিনটে ট্রিপল বন্ড থাকে, যে কারণে এটাকে অ্যাসিটিলিন বলা হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে আইন থাকে, ঠিক আছে। এবার দেখো এর সমগণ বলেছে মানে কি, সমগণ বলতে কি, এখানে কার্বন এবং হাইড্রোজেন একটা নির্দিষ্ট অনুপাতে বাড়বে, সেটা সেই ধরনের যৌগগুলিকে বলা হয় সমগণ। তাহলে এখানে কার্বন হচ্ছে C2 আর H2 অলরেডি দেওয়া আছে, তাহলে এর সাথে সমান হারে যদি বাড়ে, তাহলে এখানে হচ্ছে আমরা বলতে পারি যে কার্বন যদি হচ্ছে এখানে তিনটে হয়ে যায়, ঠিক আছে, আর হাইড্রোজেন এখানে দুটো আছে, সেটা যদি চারটে হয়ে যায়, ঠিক আছে। তাহলে ভালো করে যদি লক্ষ্য করো, তাহলে এটা যদি চারটে হয়ে যায়, ঠিক আছে। এর সাথে আমি আরেকটা এক্সাম্পল নিয়ে নিই, কার্বন ধরে নাও এখানে তিনটে হলো, দুটো থেকে তিনটে হয়েছে, এখানে আমি ধরলাম, তারপরে কার্বন কটা হচ্ছে তিনটে থেকে চারটে হলো, ঠিক আছে। কার্বন চারটে, তার সাথে হাইড্রোজেন দেখো এখানে দুটো থেকে চারটে, তাহলে এবার কি চারটে থেকে ছটা হবে, তাই তো। তাহলে চারটে থেকে যদি এখানে ছটা হয়, তাহলে এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যা কি একটা নির্দিষ্ট অনুপাতে বাড়ছে, তাই না। তাহলে কার্বন দেখো হচ্ছে একটা একটা করে বাড়ছে, আর হাইড্রোজেন দুটো দুটো করে বাড়ছে প্রত্যেকটার ক্ষেত্রে। তাহলে এখানে একে অপরের কি সমগণ। ওকে, আই হোপ বুঝতে পারছো। তাহলে এখানে একে অপরের কি প্রত্যেকটা কিন্তু একে অপরের সাথে সমগণ। এখানে হচ্ছে অ্যাসিটিলিনের সমগণ, এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা হবে। তো বেসিক্যালি দেখো ইথাইন, অ্যাকচুয়ালি এখানে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, এটা হচ্ছে ইথাইন হবে না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্রোপাইন হবে, ঠিক আছে। কেন দেখো প্রোপাইন হবে, কারণ দেখো ইথাইন অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের অ্যাসিটিলিনের নামই হচ্ছে ইথাইন, বোঝা গেল। অ্যাসিটিলিনের অপর নাম হচ্ছে ইথাইন, ঠিক আছে। এটাকে যদি আমরা রাষ্ট্র মানে আইউপ্যাক নাম করি, তাহলে নাম আসে ইথাইন, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি সমগণ বলেছে, তার মানে আমাদের সমগণ মানে এর পরে হচ্ছে দেখো C3 আছে, প্রোপাইন এখানে আছে, ঠিক আছে। কারণ প্রোপিন মানে হচ্ছে যেখানে ডবল বন্ড আছে, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাসিটিলিনে ট্রিপল বন্ড থাকে, তাহলে এটা হবে না। তারপর প্রোপেন মানে যেখানে সবগুলোই সিঙ্গেল বন্ড, তাহলে এটাও হবে না। তারপরে সি মানে সি এর যেটা আছে প্রোপাইন, এখানে যদি দেখি আইন আছে শেষে, প্রোপ আইন, তাই তো। তাহলে আইন আছে মানে এটা হচ্ছে ট্রিপল বন্ড আছে, ঠিক আছে। সেক্ষেত্রে দেখো প্রোপাইনের জন্য তিনটে কার্বন, ঠিক আছে, প্রোপ আসে তখনই যখন তিনটে কার্বন হয়। তার সাথে হচ্ছে এখানে সমগণ যেহেতু বলেছে, তাহলে এখানে সমান অনুপাতে বাড়বে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি স্ট্রাকচার রাখি, তাহলে অ্যাকচুয়ালি কেমন হবে দেখো, এখানে হচ্ছে প্রথমে একটা কার্বন, তারপর হচ্ছে আরেকটা কার্বন, তারপরের যে কার্বনটা আছে সেখানে তিনটে বন্ড আমরা রাখতে পারি, ঠিক আছে। বা তোমরা চাইলে প্রথম কার্বনটার সাথেও রাখতে পারো, ঠিক আছে। এই দুটো কার্বনের মাঝেও তিনটে বন্ড রাখতে পারো, ঠিক আছে, যে কোনো একটা, হয় এখানে থাকবে নয় এখানে। তো এখানে এরকম রাখছো, তাহলে দেখো এই কার্বনের তিনটে হাত ব্লক হয়ে গেল, তাই তো। তাহলে আরেকটা হাইড্রোজেন আছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন বসে যাচ্ছে, ঠিক আছে। আমরা শুধু হচ্ছে দেখবো হাইড্রোজেন সংখ্যা ম্যাচ করছে কিনা, কারণ এখানে হাইড্রোজেন আমরা কি বলেছি H4, তাই তো। তাহলে এখানে হাইড্রোজেন সংখ্যা ম্যাচ করছে কিনা সেইটা জাস্ট লক্ষ্য করবো। তাহলে এখন কার্বনের সাথে হচ্ছে একটা হাইড্রোজেন আছে, ঠিক আছে। তারপরে এখানে দেখো এই কার্বনের সাথে অলরেডি হচ্ছে তিনটে হাত, আর এখানে একটা হাত, চারটে হাত ব্লক হয়ে গেছে। তাহলে কার্বনের অ্যাকচুয়ালি হাতের সংখ্যা কত, চার, তাহলে অলরেডি ব্লক হয়ে গেছে, তাহলে এখানে আর হাইড্রোজেন ঢুকবে না। এখানে যদি লক্ষ্য করো, তাহলে এখানে দেখো কার্বনের একটা হাত ব্লক, তাহলে কি এখনো তিনটে হাইড্রোজেন এখানে নিতে পারবে, তাহলে এখানে কি হবে, তিনটে হাইড্রোজেন অ্যাড হবে, ঠিক আছে। তাহলে এইটাকে হচ্ছে খেয়াল রাখতে হবে। তাহলে এটা কি হলো, অ্যাসিটিলিনের সমগণ তৈরি হয়ে গেল, তাই না, C3H4। তাহলে এখানে দেখো তিনটে হাইড্রোজেন আর একটা চারটে, তাহলে H4 হলো, আর এখানে তিনটে কার্বন দেখতে পাচ্ছ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি প্রোপাইন হচ্ছে আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। তো স্টুডেন্ট আই হোপ বুঝতে পেরেছো তোমরা, তো এটা হচ্ছে ঠিক করে নিও। ওকে, তারপর চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন, কি বলেছে, বায়ুমণ্ডলের কোন স্তরে গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে। তো এটা বেসিক্যালি বায়ুমণ্ডলের ম্যাগনেটোস্ফিয়ার স্তর, যেটা হচ্ছে সব থেকে শেষ, সেই স্তরে গ্যাসের যে অণু সেগুলো হচ্ছে আয়নিত অবস্থায় থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আসি, বলে যে বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়। তো বায়ুমণ্ডলের এক্সোস্ফিয়ার যে স্তর, এখানে হচ্ছে কৃত্রিম উপগ্রহ যে স্টেশন বা মহাকাশ স্টেশনের যে কৃত্রিম উপগ্রহ, সেইটা কিন্তু এক্সোস্ফিয়ার স্তরে থাকে। কিন্তু যদি বলা হয় আন্তর্জাতিক স্পেস স্টেশন কোথায়, তাহলে সেটা কিন্তু হয়ে যাবে আমাদের তাহলে কিন্তু সেটা আমাদের হয়ে যাবে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, ঠিক আছে। তো এটা খেয়াল রাখবে। আচ্ছা, আরেকটা জিনিস অনেকেই ভুল করে, সেটা হচ্ছে এই আয়নিত অবস্থা শুনেই অনেকে কি করে আয়নোস্ফিয়ার নাম বলে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আয়নিত অবস্থায় থাকে ম্যাগনেটোস্ফিয়ারে। তো এই ভুলগুলো যেন তোমাদের না হয়, তোমরা বঙ্গপাঠশালা থেকে হচ্ছে সবকিছু দেখছো, সেক্ষেত্রে বঙ্গপাঠশালার প্রত্যেকটা অ্যান্সারকে হচ্ছে তোমরা প্রপারলি হচ্ছে দেখবে, এই ভুলগুলো যেন তোমাদের থেকে না হয়। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এই ধরনের জিনিসটা, তাহলে এই ভুলগুলো আমি আশা করবো যে তোমরা করবে না, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসি আমরা, কি বলেছে, একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম, যেটা গ্রিনহাউস গ্যাস কিন্তু হচ্ছে জৈব। তাহলে এটা কি, এটা হচ্ছে মিথেন হবে, কারণ মিথেন হচ্ছে একমাত্র গ্রিনহাউস গ্যাস যেটা হচ্ছে জৈব, ঠিক আছে। সরাসরি হচ্ছে বায়ুতে মানে কোনো হচ্ছে অজৈব উপাদান থেকে পাওয়া যায় না, এটা পুরোপুরি জৈব উপাদান। মানে ঘাস ঘাস বা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে জলাশয় ইত্যাদি পড়ে থাকার ফলে যে গ্যাস উৎপন্ন হয়, সেটা আমরা জানি যে মিথেন। তো এই মিথেন এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি কি, এটা কিন্তু এক ধরনের হচ্ছে গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে। তাহলে একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম কি, CH4। তাহলে এই কোয়েশ্চেন গুলো অ্যাকচুয়ালি দেখো, তোমাদের আমি প্রথমেই যেটা বলছিলাম যে অনেক সময় কি হয়, অনেক কোয়েশ্চেন ঘুরিয়ে থাকে, সেই কোয়েশ্চেন গুলো কিন্তু আমরা
টেস্ট পেপার সলভ করতে করতে বুঝতে পারি, তাহলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এই ধরনের কোয়েশ্চেন গুলো তোমরা প্রপারলি বুঝতে পারো যে এদের অ্যান্সার কি হবে, ঠিক আছে। তাহলে এটা কি হলো আমাদের মিথেন। নেক্সট কোশ্চেনে চলে আসে আমাদের পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, সেখানে এনটাকে হচ্ছে ভেঙে লিখেছে ডাব্লিউ বাই এম করে দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে এনআরটি সমীকরণে এম হলো ড্যাশ, তাহলে এখানে এমটা কি, এমটা অ্যাকচুয়ালি দেখো নিচে এই যে এম যেটা দেওয়া আছে এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে মোলার ভর, কারণ উপরে যে ডাব্লিউটা দেওয়া আছে এটাও একটা ভর, এটা কি যেটা প্রদত্ত যে ভরটা দেওয়া থাকে, আর নিচে যে ভরটা দেখছো এটা অ্যাকচুয়ালি কি মোলার ভর, তাহলে এখানে এম হলো কি মোলার ভর। ওকে, তাহলে এখানে এম হলো মোলার ভর, তো এই অ্যান্সারটা তোমরা এখানে লিখে দিচ্ছ, ঠিক আছে। আচ্ছা স্টুডেন্ট, তোমাদের আরেকটা জিনিস বলি, তোমরা এই যে পিডিএফটা দেখছো এটা তোমরা চাইলে হচ্ছে ডাউনলোড করে হচ্ছে পিডিএফ আকারে তোমাদের কাছে রাখতে পারো, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে পিডিএফ এর এই যে ভুলটা আছে এটাও আমরা ঠিক করে দেবো, ঠিক আছে। আর যদি কোথাও ভুল আমরা ঠিক নাও করি তোমরা একটুখানি এটা করে নিও, ঠিক আছে। যদি অনেক সময় মিস্টেক হয়ে যায় তো সেই মিস্টেক যদি বা আমাদের থেকে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা একটু ঠিক করে নিও, ঠিক আছে। আর এগুলো লিঙ্ক তোমরা কোথায় পাবে, ডিসক্রিপশনে হচ্ছে টেলিগ্রামের লিঙ্ক পাবে, বা হচ্ছে এই পিডিএফ এর লিঙ্ক পাবে, সেটা টেলিগ্রামে দেওয়া থাকে অ্যাকচুয়ালি। তো সেখানে তোমরা জয়েন করো, করে হচ্ছে সেখান থেকে অ্যাভেলেবেল করে নিতে পারো, ঠিক আছে। নাও চলে আসে আমরা তার পরের কোয়েশ্চেন, কি বলেছে, উষ্ণতার পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক কত। তো দেখো বিশুদ্ধ জলে হিমাঙ্ক, হিমাঙ্ক মানে কি অ্যাকচুয়ালি, হিমাঙ্ক মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে উষ্ণতায় জল জমে বরফ হয়ে যায়, তাহলে সেটা কত, 0°C। কিন্তু এখানে বলেছে কি পরম স্কেল, আর পরম স্কেলের মান কত, কেলভিন দিয়ে প্রকাশ করা হয়, তাহলে সেক্ষেত্রে যে 0°C সমান সমান একটু আগে আমরা বলেছি যে 273 কেলভিন, তাহলে সেক্ষেত্রে আমরা হিমাঙ্কের মান কত হবে, 273 কেলভিন, ঠিক আছে। আই হোপ বুঝতে পারছো। চলো এবার চলে আসে আমরা নেক্সট কোয়েশ্চেন, কি বলেছে, লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 × 10⁻⁶ কেলভিন ইনভার্স, ঠিক আছে, হলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে, এটা সিম্পল আমাদের হচ্ছে এক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হবে 12 × 10⁻⁶, ঠিক আছে। এবার তোমার মনে হচ্ছে কি করে আসবে এটা, তো বেসিক্যালি দেখো আমরা হচ্ছে একটা সম্পর্ক করেছিলাম যে আলফা, ঠিক আছে, বাই হচ্ছে 1 ছিল, ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের বিটা বাই হচ্ছে 2 ছিল, তাই তো, বিটা বাই হচ্ছে 2 ছিল, ইজ ইকুয়াল টু হচ্ছে গামা, ইজ ইকুয়াল টু গামা বাই হচ্ছে 3, ঠিক আছে। তো বেসিক্যালি দেখো এই যে সম্পর্কটা আছে এখান থেকে আমাদের কি কি বলেছে, দুটো জিনিস বলেছে, বলেছে এখানে আয়তন প্রসারণ মানে একদম শেষেরটা আয়তন প্রসারণ, ঠিক আছে। আর তারপরে বলেছে দেখো দৈর্ঘ্য প্রসারণ মানে একদম প্রথমটা দৈর্ঘ্য প্রসারণ, কারণ মাঝখানে এটা কি ক্ষেত্র প্রসারণ, তাহলে সেক্ষেত্রে এই সম্পর্ক আর এই সম্পর্কের মধ্যে আমাদের কম্পেয়ার করতে হবে। এবার দেখো এখানে বলে দিয়েছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাহলে গামার মান বলে দিয়েছে তোমাকে, তাই তো, তাহলে গামার মান এখানে পুট করতে হবে, করে সেটাকে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে 36 আছে, 36 ইন্টু হচ্ছে 10⁻⁶ আছে, এটাকে 3 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে কত আসবে, 12 আসবে, তাই তো। সেই জন্য হচ্ছে আমাদের এখানে দৈর্ঘ্য প্রসারণ না আলফার সাথে যে সম্পর্ক সেটা কি হবে, আলফা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 12 × 10⁻⁶। ওকে, আই হোপ বুঝতে পারছো এটা, ঠিক আছে। তো এই ধরনের ক্যালকুলেশন গুলো হচ্ছে একটু নিজেরা মাথা খাটালে হচ্ছে পেরে যাবে, আর বাকিটা হচ্ছে যেভাবে আমরা বলছি সেইভাবে হচ্ছে 1 বাই 1 তোমরা হচ্ছে প্রিপেয়ার হও, ঠিক আছে। আর যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাচ্ছ সেগুলো। ওকে, নাও চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন, বলেছে লোহার ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক, আচ্ছা লোহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ওকে, ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত। তাহলে দেখো অ্যাকচুয়ালি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক অ্যাকচুয়ালি বিটা দিয়ে হচ্ছে প্রকাশ করা হয়, আর গামা দিয়ে হচ্ছে আয়তন প্রসারণ, তাহলে এদের নিচে দেখো 2 আর 3 আছে, তাহলে অ্যাকচুয়ালি দেখো আমরা যদি এই দুটোকে সরিয়ে দিই তাহলে এটা কি 2:3 অনুপাতে চলে আসবে, ঠিক আছে। বা বইতে আমরা যেটা পড়েছিলাম ডিরেক্ট অনুপাত, দৈর্ঘ্য ক্ষেত্র আর হচ্ছে আয়তনের ক্ষেত্রে 1:2:3, সেক্ষেত্রে আমাদের শুধু কি বলেছে ক্ষেত্র প্রসারণ আর আয়তন প্রসারণের মধ্যে অনুপাত, তাহলে সেক্ষেত্রে অনুপাত কত হবে, 2:3, বোঝা গেল। যদি এখানে বলতো আমাদের দৈর্ঘ্যের সাথে হচ্ছে ক্ষেত্র প্রসারণ তাহলে হতো 1:2, যদি বলতো দৈর্ঘ্যের সাথে আয়তন তাহলে এটা 1:3 হয়ে যেত, ঠিক আছে। তো এই ধরনের কোয়েশ্চেন গুলো হচ্ছে নিজেরা হচ্ছে অ্যান্সার করবে, এইগুলোর ক্ষেত্রে হচ্ছে একটুখানি চেঞ্জ করলে করতে পারে, যেটা আমি বললাম যে এখানে ক্ষেত্র প্রসারণ আছে তোমাকে হচ্ছে ক্ষেত্র প্রসারণ না দিয়ে দৈর্ঘ্যের সাথে আয়তনের অনুপাত দিতে পারে, ঠিক আছে। তো এই ধরনের প্রবলেম গুলো কিন্তু ভালো করে খেয়াল রাখবে যাতে এই ধরনের মিস্টেক তোমাদের না হয়, ঠিক আছে। চলো চলে আসি নেক্সট কোয়েশ্চেন, বলেছে হচ্ছে অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী কোনো বিন্দুতে রাখা বস্তুর প্রতিবিম্ব কোন অবস্থানে গঠিত হবে। তাহলে ভালো করে খেয়াল করো, আমাদের যদি এরকম একটা হচ্ছে আমরা দর্পণ নিয়ে নিই, এখানে যদি আমাদের একটা দর্পণ থাকে, ঠিক আছে, অবতল বলেছে, তাহলে সেটা এক্ষেত্রে আমরা অবতল একটা নিয়ে নিচ্ছি, তাহলে এখান থেকে আমাদের যদি ফোকাস এরকম একটা জায়গায় হয় আর বক্রতা কেন্দ্র যদি এরকম জায়গাতে হয়, তাহলে অ্যাকচুয়ালি কি হয় দেখো, তাহলে অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী কোনো বিন্দুতে রাখা বস্তুর প্রতিবিম্বের বক্রতা কেন্দ্র আর অসীমের মাঝে আছে, কি করে হবে, ভালো করে খেয়াল করো, আমরা বলেছিলাম যে কোনো বস্তুকে যদি হচ্ছে বক্রতা কেন্দ্র আর হচ্ছে ফোকাস এর মাঝে যদি হচ্ছে কোনো বস্তুকে রাখা হয় তাহলে কি হবে, তাহলে এই বস্তুটার যে প্রতিবিম্ব সেটা কোথায় গঠিত হবে, ঠিক এখানে বক্রতা কেন্দ্র আর অসীমের মাঝে, মানে ঠিক এরকম জায়গাতে হচ্ছে গঠিত হবে, ঠিক আছে। আই হোপ তোমরা হচ্ছে যে ক্লাসগুলো ছিল আমাদের প্রিভিয়াস ক্লাস আলোর উপর সেটা দেখলে হচ্ছে আরো বেটার হচ্ছে বুঝতে পারবে। তো এই ক্ষেত্রে আমাদের কোথায় হবে, যদি হচ্ছে বস্তুকে ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে রাখা হয় তাহলে এদের যে প্রতিবিম্ব সেটা গঠিত হবে কোথায়, বক্রতা কেন্দ্র এবং অসীমের মাঝে, ঠিক আছে। তো এটা খেয়াল রাখতে হবে। কোন ক্ষেত্রে মিউ ইজ ইকুয়াল টু, এটা অ্যাকচুয়ালি ইজ ইকুয়াল টু সাইন হবে সমান সমান,
তো সেক্ষেত্রে ইজ ইকুয়াল টু সাইন আই বাই হচ্ছে সাইন আর সম্পর্কটি প্রযোজ্য নয়। কোন ক্ষেত্রে হচ্ছে এই সম্পর্কটি প্রযোজ্য হবে না? তো এটা হচ্ছে দুটি ক্ষেত্রে হতে পারে। এক হচ্ছে দুটি সমান প্রতিসংখ্য যুক্ত যদি মাধ্যম হয় সেক্ষেত্রে এটা হচ্ছে প্রযোজ্য হয় না, কারণ সেক্ষেত্রে এই সম্পর্ক কাজ করে না। আর দ্বিতীয় হচ্ছে যদি যে মাধ্যমে হচ্ছে আলো পড়ছে সেই মাধ্যমে যদি লম্বভাবে আলো পড়ে, বোঝা গেল? ধরো একটা মাধ্যম আছে এটা, এটা অপর একটি মাধ্যম, দুটো আলাদা মাধ্যম, সেক্ষেত্রে দুটো মাধ্যমের কি প্রতিসরাঙ্ক আলাদা, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আলো যদি এরকম ভাবে লম্বভাবে পড়ে, ঠিক আছে, এটা একটু বেঁকে গেল, তো যদি এরকম লম্বভাবে পড়ে তাহলে কি এটা কোনো দিকে না বেঁকে সোজা একদম চলে যাবে, বোঝা গেল? তাহলে কোনো রকম কোনো দিকে হচ্ছে বেঁকবে না। এক্ষেত্রে হতে পারে যেটা হচ্ছে দ্বিতীয় সম্পর্ক। আর আর যেটা আমরা এখানে নোট ডাউন করেছি এটা কি দুটি সমান প্রতিসরাঙ্ক, মানে প্রথম মাধ্যম আর দ্বিতীয় মাধ্যমে প্রতিসরাঙ্ক যদি একই হয়, বোঝা গেল? তাহলে এই মাধ্যমে আলো যে বেগে যাচ্ছে এখানেও সেই বেগে যাবে, তার ফলে এর কোনো রকম সরণ ঘটবে না। সেটা তুমি এপাশ থেকেও ফেলতে পারো, এপাশ থেকেও ফেলতে পারো, একই জিনিস, ঠিক আছে? তো এগুলোকে খেয়াল রাখতে হবে। এরপর কি বলেছে দেখো, বলেছে 1 বিওটি এর মান কত জুলের সমান? তাহলে জুল বলেছে, জুলে হচ্ছে বিওটি কে মানে হচ্ছে মানে বোর্ড অফ ট্রেড ইউনিট যেটা, সেটা জুলে অ্যাকচুয়ালি আমাদের মান কত হবে সেটাই বের করতে বলেছে। তাহলে দেখো অ্যাকচুয়ালি এটা হচ্ছে 3.6 × 10⁶ জুল হবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা কি হয়, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের 3600 জুল থাকে, তার সাথে হচ্ছে 1000 গুণ হয়। যখন এখানে জুল চলে আসে, অ্যাকচুয়ালি বিওটি যখন চলে আসে তখন হচ্ছে ওয়াট পার আওয়ারটা অ্যাকচুয়ালি হচ্ছে কিলো ওয়াট হয়ে যায়, সেই জন্য এখানে আমাদের 1000 গুণ হয়, সেই কারণে এটা আমাদের হচ্ছে 3.6 × 10⁶ জুল হয়ে যায়, ঠিক আছে? এটা তোমরা বই থেকে দেখে নিচ্ছ, চলো তো এই চ্যাপ্টার থেকেই পেয়েছিলাম আমরা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসি। বলেছে যদি কোনো বিন্দুর তড়িৎ বিভব v হয়, ঠিক আছে? ভালো করে এটা খেয়াল করো, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু অনেকেই মিস্টেক করে, ঠিক আছে? তো এগুলো একদম সিম্পল একটা অ্যান্সার হয়, কিন্তু কোয়েশ্চেনটাকে প্রপারলি না বোঝার জন্য কিন্তু ভুলভাল অ্যান্সার করে। বলেছে কি যদি কোনো বিন্দুর তড়িৎ বিভব v হয়, ঠিক আছে, মানে কি তড়িৎ বিভবকে v দ্বারা প্রকাশ করেছে, এবং বলেছে কিউ পরিমাণ ধনাত্মক আধান ওই বিন্দুতে আনতে কত কার্য করতে হবে। তো কিউ পরিমাণ ধনাত্মক আধান, কিউটা কি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আধান, তাহলে ওই বিন্দুতে আনতে কত কার্য করতে হবে? তাহলে কত পরিমাণ কার্য করতে হবে? ডাব্লু পরিমাণ কার্য করতে হবে, বোঝা গেল? কেন ডাব্লু পরিমাণ? কারণ এখানে আমরা যে ইকুয়েশন পেয়েছিলাম সেখান থেকেই বলতে পারি ভি ইজ ইকুয়াল টু কি পেয়েছিলাম আমরা, ডাব্লু বাই কিউ। ভি ইজ ইকুয়াল টু কি পেয়েছিলাম, ডাব্লু বাই হচ্ছে কিউ। ওকে, ভি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই কিউ। সেক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই কিউ এটা কি, এটা হচ্ছে আমরা সমীকরণ থেকে পেয়েছিলাম। তাহলে এখানে বলাই আছে যে ভি যদি বিভব হয়, তড়িৎ বিভব, এবং কিউ যদি আধানকে আনতে হয়, তাহলে অ্যাকচুয়ালি এখানে কি পরিমাণ কার্য করতে হবে? ডাব্লু পরিমাণ, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে মাথায় রাখো। তারপরে চলে আসি আমরা রোধাঙ্কের এসআই একক। রোধাঙ্কের এসআই একক কি হবে? দেখো রোধের যদি বলতে এসআই একক তাহলে ওহম হতো, কিন্তু যেহেতু রোধাঙ্ক বলেছে রোধাঙ্কের এসআই একক হবে ওহম মিটার, ঠিক আছে? ওহম ডট মিটার এখানে লিখতে পারো, বা ওহম মিটার লিখে দিতে পারো, ঠিক আছে? বাট কখনো ভুল করে এখানে পার বলে যে সাইনটা, সেই সাইনটা কিন্তু দিতে যাবে না, যেটা আমরা এরকম ভাবে ইউজ করি না, এটা মানে কি মিটারটা নিচে বোঝায়, কিন্তু এখানে কিন্তু সেরকম নয়, দুটো পাশাপাশিই থাকে, গুণ অবস্থায় থাকে, ঠিক আছে? তাহলে ওহম মিটার, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসি। বলেছে একটি তরল সন্ধিগত ধাতুর নাম। তাহলে একটি তরল সন্ধিগত ধাতুর নাম হবে পারদ বা মার্কারি, ঠিক আছে? এটাকে এইচজি সাইন দ্বারা প্রকাশ করা হয়, তো এটা খেয়াল রাখো। তারপর বলেছে এমন একটি যৌগের উদাহরণ দাও যেখানে সমযোজী ত্রিবন্ধন উপস্থিত থাকে। এমন একটি যৌগ যেখানে হচ্ছে সমযোজী ত্রিবন্ধন। ভালো করে দেখো, এটা একটি যৌগ বলেছে, আমরা অনেক সময় ভুল করে N2 বা নাইট্রোজেন গ্যাসকে হচ্ছে দিয়ে দিই, ঠিক আছে, এরকম দিয়ে দিই, কিন্তু অ্যাকচুয়ালি N2 কিন্তু একটা মৌল, সেক্ষেত্রে হচ্ছে যৌগ নয়। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে হচ্ছে সমযোজী যৌগ হতে হবে এবং সেখানে ত্রিবন্ধন উপস্থিত থাকতে হবে। তাহলে অ্যাসিটিলিন হচ্ছে সেরকম একটি যৌগ যেটা অ্যাকচুয়ালি কি একটা সমযোজী যৌগ, তার সাথে এখানে ত্রিবন্ধন উপস্থিত থাকে। তো অ্যাসিটিলিনের গঠন দেখো, দেখলেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে এটা। অ্যাসিটিলিন কি হয়, সি দুটো কার্বনের মাঝে হচ্ছে তিনটে বন্ড থাকে, ঠিক আছে, ত্রিবন্ধন বলেছে, তো এখানে ত্রিবন্ধন আছে, এখানে সরি এটা এইচ হবে না, এটা অ্যাকচুয়ালি আমাদের আরেকটা সি হবে, ঠিক আছে? তাহলে এখানে কি আমাদের সি ট্রিপল বন্ড হচ্ছে সি, ঠিক আছে? তার সাথে কি আছে, তার সাথে হচ্ছে আমাদের হাইড্রোজেন, এখানে হচ্ছে যেহেতু তিনটে হাত ফিল আপ হয়ে যাচ্ছে, তাহলে এবার হাইড্রোজেন কি একটা যোগ হতে পারবে। এখানেও এই কারণে তিনটে হাত ফিল আপ হয়ে যাচ্ছে, তাহলে হাইড্রোজেন কটা যোগ হবে, একটা যোগ হবে, ঠিক আছে? তো এটা খেয়াল রাখতে হবে। তো এইগুলোকে হচ্ছে খেয়াল রাখলে তাহলে হচ্ছে ইজিলি হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমরা অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে? ভৌতবিজ্ঞান দেখো অ্যাকচুয়ালি হচ্ছে ভৌতবিজ্ঞান টাফ নয়, এটা হচ্ছে শুধু বোঝার একটা সাবজেক্ট, কারণ একটু যদি তোমরা বুঝে হচ্ছে ভৌতবিজ্ঞানে অ্যান্সার করতে যাও তাহলে এর থেকে মজাদার সাবজেক্ট আর কিন্তু হয় না, ঠিক আছে? তো এই জন্য বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চনে চলে আসি। বলেছে আলফা বিটা গামা রশ্মির ভেদন ক্ষমতা ঊর্ধ্বক্রমে সাজাও। তো বেসিক্যালি দেখো আমরা জানি হচ্ছে গামার ভেদন ক্ষমতা সব থেকে বেশি, তারপরে বিটা, তারপরে আলফা, তো সেই অনুযায়ী আমাদের কি আলফা লেস দেন বিটা লেস দেন হচ্ছে গামা, ঠিক আছে? তো এগুলো খেয়াল রাখতে হবে। চলে আসি এবার আমরা ডান স্তম্ভের সাথে বাম স্তম্ভের মিলন। তো বেসিক্যালি দেখো ডান স্তম্ভে প্রথমেই কি দেওয়া আছে, বাম স্তম্ভে একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তো এর মধ্যে কোনটা হবে, এমজি হবে, তাই তো? তো এখানে নিচে অ্যান্সারও করা আছে, তো এখানে এমজি। তারপরে কার্বন বিজয়ন পদ্ধতিতে প্রস্তুত করা যায়, কার্বন বিজয়ন পদ্ধতিতে প্রস্তুত করা যায় অ্যাকচুয়ালি হচ্ছে জেডএন, ঠিক আছে? জেডএন এগুলো হচ্ছে প্রস্তুত করা যায়। তারপরে রয়েছে ব্রোঞ্জে উপস্থিত থাকে, ব্রোঞ্জে অ্যাকচুয়ালি হচ্ছে কপারও থাকে,
টিনও থাকে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ব্রোঞ্জে উপস্থিত থাকে। এটা হচ্ছে আমরা যে অ্যান্সারটা করবো সেটা নিচেরটাকে একটু দেখে তারপরে করতে হবে, কারণ দেখো লাস্ট কি হচ্ছে সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল এই দুটোর মধ্যে কোনটা হবে? অবশ্যই কপার হবে। সেক্ষেত্রে আমাদের আগের অ্যান্সারটা টিন করতে হবে বা এসএন করতে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কপার আর এটা হবে কি আমাদের এসএন বা টিন, ঠিক আছে? তাহলে নিচে আমাদের অ্যান্সার করা আছে, তো এখান থেকে হচ্ছে এটা দেখে নিয়ে তোমরা হচ্ছে অ্যান্সারটা মিলিয়ে নিতে পারো, ঠিক আছে? এবার চলে আসি নেক্সট কোয়েশ্চেন, কি বলেছে আমাদের? ক্রমবর্ধমান পরমাণুর আকার অনুযায়ী সাজাও। কি কি দেওয়া আছে এখানে? ফসফরাস দেওয়া আছে, সোডিয়াম দেওয়া আছে, অ্যালুমিনিয়াম দেওয়া আছে আর সালফার দেওয়া আছে। এবার বলেছি ক্রমবর্ধমান পরমাণুর আকার, মানে কার ক্ষেত্রে পরমাণুর আকার হচ্ছে বড়, ঠিক আছে? সেটা ক্রমবর্ধমান মানে ছোট থেকে বড় সেরকম আকারে সাজাতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের অ্যাকচুয়ালি এই রোটা হচ্ছে দেওয়াটা ভুল হয়েছে। ক্রমবর্ধমান বলেছে মানে আগে একদম ছোট যেটা সেটা থাকবে, তারপর আস্তে আস্তে বড় যেটা সেটা থাকবে। তো সেক্ষেত্রে এটা আমাদের উল্টে গেছে। তো আগে, তো এখানে আগে কি হতো? সালফার আসতো, তারপরে হচ্ছে ফসফরাস, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে সোডিয়াম। কারণ দেখো অ্যাকচুয়ালি আমরা জানি হচ্ছে কি পরমাণুর যে আকার সেটা কিন্তু হচ্ছে আমাদের ডান দিক থেকে, ঠিক আছে, মানে পর্যায় বরাবর যদি দেখি তাহলে আমাদের হচ্ছে বাম দিক থেকে হচ্ছে ডান দিকে পরমাণুর আকার ক্রমশ কি হয়? হ্রাস পায়, ঠিক আছে? আর একইভাবে উপর থেকে নিচের দিকে পরমাণুর আকার বৃদ্ধি পায়। এবার দেখো এখানে যে মৌলগুলো বলেছে সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, সালফার, এরা কিন্তু সবাই অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের তৃতীয় পর্যায়ে হচ্ছে অবস্থান করে, ঠিক আছে? তাহলে পর্যায় বরাবর যাচ্ছে, তাহলে পর্যায় বরাবর যখন বাম দিক থেকে ডান দিকে যাবে, ঠিক আছে, সোডিয়ামের কত? 11 আমাদের পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি কি এটা একদম প্রথমে থাকছে। তারপরে আমাদের আছে তোমার অ্যালুমিনিয়াম 13, ফসফরাস 15 আর সালফার 16। তাহলে অ্যাকচুয়ালি দেখো 11, 13, 15, 16, তাহলে অ্যাকচুয়ালি পরপর থাকছে। তাহলে যেগুলো হচ্ছে পিছনের দিকে তাদের কি আকার আস্তে ছোট হবে, তাই তো? তাহলে সেই কারণে এখানে কি হবে? ফার্স্টে আমাদের হবে সালফারের আকার সব থেকে ছোট, যেহেতু ক্রমবর্ধমান বলেছে তাহলে ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে আগে সালফার হবে, তারপরে লেস দ্যান সাইন হবে, ঠিক আছে? আচ্ছা, আমি একটা জাস্ট নিচে ছোট করে করছি, তোমরা হচ্ছে বাকিটা একটু দেখে নেবে, ঠিক আছে? নিজেরা এটা একটু ঠিক করে নিও। তো এখানে সালফার, তারপরে হচ্ছে আমাদের কি লেস দ্যান সাইন দিয়ে হচ্ছে আমাদের কি হবে? ফসফরাস, ঠিক আছে? এটা হচ্ছে লেস দ্যান সাইন, আই হোপ তোমরা জানো প্রত্যেকে। ফসফরাস, তারপর হচ্ছে আবার লেস দ্যান সাইন দিয়ে হচ্ছে অ্যালুমিনিয়াম এল, এবং লাস্টে আমাদের কি আসবে? সোডিয়াম, ওকে? তো এল আর লাস্ট আসছে আমাদের কি? সোডিয়াম, ঠিক আছে? তো লাস্ট আসছে আমাদের সোডিয়াম, ঠিক আছে? তো এগুলো হচ্ছে খেয়াল, সরি সোডিয়ামে এস দিলাম, কারণ এনে হবে, ওকে? তো এগুলো হচ্ছে খেয়াল রেখে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? আই হোপ বুঝতে পারছো। চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসি, বলেছে একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 15, ঠিক আছে? কোনো মৌলের নাম বলেনি, পরমাণু ক্রমাঙ্ক 15 বলে দিয়েছে। আধুনিক পর্যায় সারণীতে মৌলটির অবস্থান কি? দেখো এক্ষুনি আমি হচ্ছে তোমাদের 15 যেটা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা সেটা বললাম, কি হবে? ফসফরাস, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি দেখো ফসফরাস হচ্ছে এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 15, তাহলে পর্যায় সারণীর কোথায় অবস্থান করবে? এখানে আমাদের সিম্পল ইলেকট্রন বিন্যাস দেখলেই হচ্ছে আমরা বের করে নিতে পারবো। তো দেখো ইলেকট্রন বিন্যাস 15 বলেছে, তাহলে আমরা জানি প্রথম কক্ষে ম্যাক্সিমাম দুটো থাকতে পারে, তার পরের কক্ষে ম্যাক্সিমাম 8টা থাকতে পারে। যেহেতু এখানে 8টা আর দুটো মিলে হচ্ছে 10 হয়ে গেছে, তাহলে আর কটা বাকি আছে? 5টা 15টা হতে, তাহলে শেষ কক্ষে কটা হবে? 5টা। এবার খেয়াল করো এখানে কতগুলো হচ্ছে কক্ষ আছে? 3টে। তার মানে কি এটা তৃতীয় পর্যায়, এখান থেকে দেখে এটা মাথায় রাখতে হবে। তাহলে 3টে পরপর হচ্ছে যেহেতু ভাগ পেয়েছি আমরা, তাহলে এটা কি তৃতীয় পর্যায়। এবার বলেছে হচ্ছে অবস্থান কত হবে? যেহেতু দেখো 15 নম্বর শ্রেণী, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি হচ্ছে পারমাণবিক সংখ্যা কত? 15, আমাদের শ্রেণী কত আছে? 18 অব্দি আছে, তার মানে কি এটা অবশ্যই 15 নম্বর শ্রেণীতে থাকবে। বোঝা গেল? তারপরে চলে আসি নেক্সট কোয়েশ্চেন, কি বলেছে দেখো? H2S গ্যাসের সংস্পর্শে ক্ষারীয় সোডিয়াম নাইট্রোক্লোরাইড দ্রবণের বর্ণ কি হয়? তো বেসিক্যালি এটাও আমাদের H2S এর যে হচ্ছে আমরা অ্যাসিডের যে ধর্ম পড়েছিলাম, যেখানে আমরা H2S গ্যাস নিয়ে পড়েছিলাম, ঠিক আছে, অ্যামোনিয়ার পরেই ছিল। তো সেখানে কিন্তু আমরা এটা হচ্ছে পেয়েছিলাম। তো দেখো H2S গ্যাসের সাথে হচ্ছে ক্ষারীয় সোডিয়াম নাইট্রোক্লোরাইড যদি হচ্ছে বিক্রিয়া করে, তাহলে অ্যাকচুয়ালি কি হয়? দ্রবণের বর্ণ বর্ণহীন থেকে আস্তে আস্তে বেগুনি হয়ে যায়। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। তাহলে অ্যাকচুয়ালি কি হয়? দ্রবণের বর্ণ এখানে বেগুনি হয়ে যায়, ওকে? এবার বলেছে ওলিয়ামের রাসায়নিক নাম কি? তো বেসিক্যালি দেখো এখানে নামটা অ্যাকচুয়ালি একটু ভুল করেছে। ওলিয়ামের রাসায়নিক নাম বলে কিছু হয় না, ওলিয়ামের হচ্ছে রাসায়নিক সংকেত দেওয়া উচিত ছিল, ঠিক আছে? তো ওলিয়ামের রাসায়নিক সংকেত কি? H2S2O7, ঠিক আছে? এখান থেকে আমাদের যদি SO3 বেরিয়ে যায়, ঠিক আছে, এখান থেকে SO3 বেরিয়ে গেলে তৈরি হয় কি আমাদের? H2SO4, বোঝা গেল? যেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? তো এটা মাথায় রেখো। তাহলে ওলিয়াম থেকে কি বেরিয়ে গেলে হচ্ছে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়? SO3 বা সালফার ট্রাইঅক্সাইড, ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসি, বলেছে যে অসওয়ার পদ্ধতিতে HNO3 এর শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটি কি? তো অসওয়ার পদ্ধতিতে HNO3 বা হচ্ছে নাইট্রিক অ্যাসিড শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটক হলো প্ল্যাটিনাম, ঠিক আছে? তো এটা হচ্ছে খেয়াল রেখো। তারপর বলেছে PTFE, ঠিক আছে, মানে কি? পলিটেট্রাফ্লোরো ইথিলিন। তো বেসিক্যালি এটা একটা পলিমার, তো এর মনোমারটির নাম জিজ্ঞেস করেছে। তো এখানে খেয়াল রেখো তোমাদের যতগুলো হচ্ছে পলিমার মনোমার আছে সেখান থেকে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন দেয়, একটা হচ্ছে পলিমারের নাম তুলে দেয় দিয়ে বলে তার মনোমারটি লেখো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এইখানে যতগুলো হচ্ছে পলিমার মনোমার আছে, 4টে কি 5টা আছে, সেগুলো কিন্তু পুরো হচ্ছে A to Z তোমরা মুখস্থ করছো, ঠিক আছে? তাহলে এখানে পলিটেট্রাফ্লুরোইথিলিন আছে, এর মনোমার কি হবে? সিম্পল এখানে
পলিটা শুধু বাদ যাবে, গিয়ে হচ্ছে টেট্রাফ্লুরোইথিলিন, এটাই হচ্ছে এর নাম হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে খেয়াল রাখো, এটা একটা শর্ট ট্রিক, যেটা হচ্ছে পুরো নাম, যেরকম পিভিসি, পিভিসি মানে কি পলিভিনাইল ক্লোরাইড, সেটা যদি মনোমার জিজ্ঞেস করে তাহলে কি হবে, শুধু ভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, ভিসি থেকে শুধু ভিনাইল ক্লোরাইড, এটা হচ্ছে হবে নাম। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসি। কি বলেছে দেখো, CH3 CH2 CHO, ঠিক আছে, এর কার্যকরী মূলক ঘটিত সমবয়বতার নাম লেখো। তো এইগুলো দেখো খুব মজাদার হয় এগুলো। তো এখানে সিম্পল হচ্ছে, আচ্ছা দাঁড়া এটাকে আমি মুছে দিই, নামটা হচ্ছে বোঝা যাচ্ছে না। তাহলে দেখো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে আমাদের CH3 CH2 CH2, তাহলে কটা কার্বন আছে, তিনটে, তিনটের জন্য নাম কি আসবে, প্রোপ আসবে। তারপরে এদের মধ্যে প্রত্যেকের মধ্যে অ্যাকচুয়ালি সিঙ্গেল বন্ড থাকে, সেই জন্য এর জন্য এন আসবে। আর লাস্টে দেখো কার্যকরী মূলকের গ্রুপ কি আছে, CHO। ঠিক আছে, আচ্ছা আচ্ছা সরি, এখানে আমাদের অ্যাকচুয়ালি নাম জিজ্ঞেস করেনি, কার্যকরী মূলক ঘটিত সমবয়বটা লিখতে বলেছে। তো এক্ষেত্রে দেখো আমরা শুধু সংকেতটা দেখতে হবে। সি তিনটে আছে, হাইড্রোজেন কটা আছে, তিনটে, দুটো, পাঁচটা, একটা, ছটা। তাহলে আমরা একটু সংকেতটা পাশে দেখি, লেখার চেষ্টা করি। তাহলে সি হচ্ছে আমাদের কটা আছে, তিনটে, তাই তো, সি হচ্ছে তিনটে, হাইড্রোজেন কটা আছে, ছটা, তাই তো। তাহলে এইচ হয়ে যাবে কত, 6। ওকে, হাইড্রোজেন কটা হচ্ছে, ছটা। তার সাথে আসছে কি অক্সিজেন, হ্যাঁ তার সাথে আসছে কি অক্সিজেন, তাহলে C3H6O। তাহলে এইটা যদি হয় তাহলে অ্যাকচুয়ালি খেয়াল করো, কার্যকরী মূলক ঘটিত সমবয়বটির নাম কি। এইটা হচ্ছে কি, একটা হচ্ছে মানে এই হচ্ছে সংকেত, এই সংকেত বিশিষ্ট যেখানে CHO থাকবে না, অপর একটি গ্রুপ থাকবে, সেটা কি হতে পারে। সিম্পল আমরা হচ্ছে তিনটে কার্বন নিয়ে, তিনটে কার্বন নিয়ে একটু আগেও একটা কোয়েশ্চেন আমরা দেখেছিলাম, যে অ্যাকচুয়ালি মাঝখানে আমরা এখানে কি রাখতে পারি, এখানে আমরা কিটোন গ্রুপ হচ্ছে রাখতে পারি। ঠিক আছে, মাঝখানে কিটোন গ্রুপ, এটা হচ্ছে চাইলে অক্সিজেনটাকে তোমরা উপরেও রাখতে পারো, আমরা নিচে রাখছি জায়গা না থাকার জন্য। তো এইভাবে তোমরা হচ্ছে এটাকে রাখতে পারো। ঠিক আছে, তাহলে দেখো তিনটে কার্বন, সি কমপ্লিট হয়েছে, তাই তো, C3। এবার বলেছে হাইড্রোজেন ছটা। এবার দেখো আমরা জানি সবসময় ধারের কার্বনে হাইড্রোজেন সংখ্যা কটা হয়, তিনটে তিনটে করে হয়। তাহলে এখানে হচ্ছে তিনটে, এখানে হচ্ছে কি তিনটে, তাহলে অ্যাকচুয়ালি কি হলো, এখানে ছটা হচ্ছে হাইড্রোজেন হলো, তাই তো, তিনটে তিনটে ছটা হাইড্রোজেন। এবার বলেছে ও ও এখানে ফিল আপ হয়ে গেল, তাই তো। তাহলে C3H6O এর নতুন যে আরেকটি মানে কার্যকরী মূলক ঘটিত যে সমবয়ব, সেটা হচ্ছে এটা। তাহলে এটার নাম কি হবে, নামটা যদি ভালো করে দেখো তাহলে দেখো 1 নম্বর, 2 নম্বর, 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর কার্বন, তাই তো। তাহলে এখানে দেখো 2 নম্বরে কি আছে, কিটোন গ্রুপ আছে। আর কিটোন গ্রুপ থাকলে নামের শেষে আমাদের নন মানে ওন যোগ হয়, তাই তো। তাহলে সেক্ষেত্রে দেখো তিনটে কার্বন থাকার জন্য হচ্ছে এখানে আমরা প্রোপ বলছি। তারপর হচ্ছে সিঙ্গেল বন্ড প্রত্যেকটা, সেই জন্য হচ্ছে এই ডবল বন্ডটাকে কিন্তু কাউন্ট করবে না, কার্বনের মাঝের যে বন্ড সেগুলোকে হচ্ছে দেখবে, প্রত্যেকটা কি সিঙ্গেল বন্ড। তাহলে সিঙ্গেল বন্ড থাকার জন্য এখানে আমরা এন যোগ করতে পারি, প্রোপ এন, তার সাথে ওন। তাহলে 2 নম্বর পজিশনে যেহেতু হচ্ছে ওন আসছে, ঠিক আছে, মানে কার্বক্সিল গ্রুপ আছে, সেই জন্য আমরা এটাকে কি বলতে পারি, প্রোপ নোন। ঠিক আছে, তো সেক্ষেত্রে 2 নম্বর পজিশনে থাকার জন্য 2 প্রোপানন। ওকে, একসাথে নামটা কি হবে, 2 প্রোপানন। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। তারপরে চলে আসি লাস্ট কোয়েশ্চেন, বলেছে কি আইইউপ্যাক নাম লেখো। ঠিক আছে, এরকম হচ্ছে দিয়ে দেয়, তো এখান থেকে তোমাদের আইইউপ্যাক বা IUPAC নাম লিখতে হয়। তো এখানে দেখো CH3 সিঙ্গেল বন্ড, CH ডবল বন্ড, CH2। ওকে, তো দেখো CH তিনটে কার্বন আছে ফার্স্টে, তার মানে কি আসবে, প্রো। ঠিক আছে, তিনটে কার্বন থাকার জন্য। তারপরে এখানে দেখো একটা কিন্তু আমাদের ডবল বন্ড আছে, তার মানে ডবল বন্ড থাকলে আমাদের এন না হয়ে ইন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রোপ ইন, এটা হচ্ছে আমাদের নাম হবে, বোঝা গেল। আর এখানে যেহেতু তিনটে কার্বন, সেক্ষেত্রে হচ্ছে যেখান থেকে শুরু হচ্ছে ফার্স্ট কার্বন, সেখানেই যেহেতু ইন আছে, সেজন্য আলাদা করে ওয়ান প্রোপিন লেখার দরকার নেই, কারণ এটা 1 নম্বর থেকেই যেহেতু স্টার্ট, সেজন্য আর ওয়ান প্রোপিন লিখতে হয় না, শুধু প্রোপিন লিখলেই চলে, বোঝা গেল। তিনটে কার্বনের জন্য প্রোপ, আর যেহেতু এখানে ডবল বন্ড আছে সেজন্য ইন আসবে, তাহলে প্রোপিন, বোঝা গেল। তাহলে এই হচ্ছে আমাদের কিন্তু টোটাল কোয়েশ্চেনের অ্যান্সার। তো স্টুডেন্ট আই হোপ তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার, এবং তোমাদেরকে প্রত্যেককেই বলবো হচ্ছে আজকের যে কোয়েশ্চেন অ্যান্সার গুলো আমরা সলভ করলাম আজকে ক্লাসে, তো এগুলো কেমন লাগলো অবশ্যই জানাচ্ছ, এবং তার সাথে সাথে যদি এগুলো ভ্যালুয়েবল মনে হয় তাহলে অবশ্যই হচ্ছে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এই ধরনের হচ্ছে ভ্যালুয়েবল কন্টেন্ট। আর তার সাথে সাথে যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থেকে থাকে, কোনো টপিকে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, অবশ্যই হচ্ছে তোমরা কমেন্ট করে জানাতে পারো। সেক্ষেত্রে যেগুলো হচ্ছে সেক্ষেত্রে যেসব কমেন্টে হচ্ছে অ্যান্সার দেওয়া পসিবল, আমরা অবশ্যই অ্যান্সার দেবো। আর যেগুলো হচ্ছে ভিডিও থ্রুতে হচ্ছে তোমাদেরকে অ্যান্সার করার পসিবল হবে, সেগুলো আমরা হচ্ছে ভিডিও থ্রুতে তোমাদেরকে অ্যান্সার করে দেবো। ঠিক আছে, তো নাও স্টুডেন্ট আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে নতুন পেজ নিয়ে। ওকে।